জাতিসংঘের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে বাংলাদেশ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, তুলে ধরা হবে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা। বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা। হাইকোর্টের নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই, আপিলের সিদ্ধান্ত আসামিপক্ষের। ঈদে 23 সেপ্টেম্বর রেলের আগাম টিকিটের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কমলাপুর স্টেশনে ভিড়। টিকিট সহ 5 কালোবাজারি আটক। অনুপ্রবেশের সময় বনগাঁ ও যশোর রোডে আলাদা অভিযানে নারী ও শিশুসহ 55 বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। কাজের সন্ধানে দিল্লি যাচ্ছিলেন দাবি আটককৃতদের। এবং প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্লাইন্ড ক্রিকেট ও স্পেশাল অলিম্পিক দলকে সংবর্ধনা। প্রবাসী সময়ে সঙ্গে আছে আমি আসাদ আজিম। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনে অগ্রগতি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অর্জনের কথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সময়ের বিবেচনায় চূড়ান্ত পর্যায়ে উপনীত। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আইএস সহ বিশ্বব্যাপী সহিংস জঙ্গি তৎপরতার উত্থান এবং যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে লাখো শরণার্থীর আশ্রয় প্রার্থনার প্রেক্ষিতেই বসতে যাচ্ছে জাতিসংঘের এবারের ৭০তম অধিবেশন, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে ৬০ সদস্য নিয়ে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়ে ১ অক্টোবর পর্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি বিশ্ব দরবারে বাংলা ভাষায় তুলে ধরার চেষ্টা করবেন বাংলাদেশের অর্জনগুলো। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, অভিবাসী শ্রমিকের অধিকার আদায়, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া ২৮ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পজিশনটা নিয়েছেন, এটা তো উনি নাম দিয়েছেন জিরো টলারেন্স। যে কোনো ধরনের, ওই নাম যাই হোক তাতে কিছু যায় আসে না, সব ধরনের টেররিজমের বিরুদ্ধে উনি সংগ্রাম শুরু করেছেন। তবে অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি বৈঠক করার কথা থাকলেও এখনো সেটা চূড়ান্ত করা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। চূড়ান্তভাবে এখনো সিদ্ধান্ত হয়নি। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ করে বৃহস্পতিবার এ রায় দেন উচ্চ আদালত। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায় এ আদেশ দিয়েছেন আদালত। যদিও সংক্ষুব্ধ হয়ে রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা 5টি দুর্নীতি মামলার মধ্যে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সম্প্রতি বেগম জিয়ার গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও চালু হয়েছে হাইকোর্টের নির্দেশে। বৃহস্পতিবার বিএনপি নেত্রীর বিরুদ্ধে সবশেষ বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটিও বৈধ বলে রায় দিলেন উচ্চ আদালত। এর ফলে 7 বছর পর চালু হচ্ছে এই মামলাটি। দুদকের আইনজীবী বলেন, ক্ষমতায় থাকাকালে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায় মামলাটির স্থগিতাদেশ তুলে নিলেন হাইকোর্ট। অপরাধের প্রাথমিক সত্যতা আছে, মিসকন্ডাক্ট যেটা বলে অপরাধজনক অসত্যতা, তার যথেষ্ট এখানে উপাদান আছে এবং ক্রিমিনাল ইন্টেনশন, ম্যানসরিয়া এগুলো আছে। কাজে এই জিনিসগুলো বিচারিক আদালত দেখবে। যদিও বেগম জিয়ার আইনজীবীর দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এই মামলায় ন্যায় বিচার পাননি তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণাও দেন বেগম জিয়ার আইনজীবী। আমরা এখানে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা পরবর্তীতে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায়
তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং সেখানে যে বক্তব্য রাখা হয়েছে সেটা ফৌজদারি মামলা বা ফৌজদারি কোনো অফেন্স হিসেবে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 2-এ বিচার চলছিল। বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে 2008 সালে মামলাটি স্থগিত করেন হাইকোর্ট। কয়লা খনি ব্যবস্থাপনায় চীনা কোম্পানি সিএমসির সাথে দরপত্রে অনিয়মের ফলে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতির অভিযোগে 2008 সালে বেগম জিয়া সহ 16 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 2 মামলার পরবর্তী শুনানির জন্য 15 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে বেগম জিয়ার অনুপস্থিতিতে বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম শুরু হয়। আদালতের কার্যক্রমের শুরুতে বেগম জিয়ার আইনজীবীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের ছেলের জানাজায় অংশ নেওয়ার জন্য 2 মামলার কার্যক্রম মুলতবির আবেদন করেন। এরপর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 9 ও 10 নম্বর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 15 অক্টোবর মামলা দুটির পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। মওদুদের ছেলের মৃত্যুতে আদালতের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেই নিষ্ক্রিয় ট্রাইব্যুনাল আবার সক্রিয় করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয় ট্রাইব্যুনাল একীভূতকরণ বিষয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন আইনমন্ত্রী। এ সময় মামলার সংখ্যা কমে যাওয়ায় ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি। ন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের 2টি ছিল, একটাকে আপাতত অকার্যকর রেখে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে। প্রথম এবং একমাত্র কারণ হচ্ছে যে মামলা যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এখন আছে তাতে একটা ট্রাইব্যুনালের কাজ আছে বলে আমাদের সকলের কাছে প্রতীয়মান হয়েছে। কাজের পরিধির উপরে নির্ভর করবে কয়টা ট্রাইব্যুনাল থাকবে। এবং এখনো আমি বলছি এবং পরিষ্কারভাবে বলছি যে ট্রাইব্যুনালের মামলার সংখ্যা যেই মুহূর্তে বৃদ্ধি পাবে সেই মুহূর্তে দ্বিতীয় ট্রাইব্যুনাল নয়, প্রয়োজন হলে আরো যে কটা লাগবে সেই কটা ট্রাইব্যুনাল গঠন করা হবে। ঈদে আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে বৃহস্পতিবারও কমলাপুর রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। সকাল 9টায় কাউন্টার খোলা হয়, তবে বুধবার সন্ধ্যার পর থেকে কমলাপুরে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। টিকিট দেয়া শুরু হওয়ার পর ধীর গতির অভিযোগ তোলেন অনেক যাত্রী। আবার দীর্ঘ প্রতীক্ষার পরে কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে সব কষ্ট ভুলে যান কেউ কেউ। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে 27টি টিকিট সহ 5 কালোবাজারিকে আটক করেছে র্যাব। অপেক্ষার এই লাইন পরিবারের সাথে উৎসব উদযাপনের, আর তাই সকাল 9টায় কাউন্টার খোলা হলেও বুধবার সন্ধ্যা থেকেই বাড়তে থাকে টিকিট প্রত্যাশী মানুষের ভিড়। অপেক্ষার রাত শেষে টিকিট হাতে পেয়ে ক্লান্ত দিনের শুরুতেও মানুষের চোখে মুখে ছিল বিজয়ের হাসি। 24 ঘন্টা অপেক্ষা পরে একটা টিকিট পাইলাম, এখন অনেক বেশি আনন্দ লাগতেছে যে বাড়িতে যেতে পারবো, সবার সঙ্গে ঈদ করতে পারবো। খুব আনন্দ লাগছে, মানে ঈদে যাবো এই জন্য যে মানে পরিশ্রমটা করছি এটা বিফলে যায় নাই। বৃহস্পতিবার বিক্রি করা হয় 22 সেপ্টেম্বরের টিকিট। সকাল 9টা থেকে শুরু হওয়া এই টিকিট বিক্রি চলে বিকেল 5টা পর্যন্ত। সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারছেন একজন টিকিট প্রত্যাশী। তবে অনেকেই ধীর গতিতে টিকিট দেবার অভিযোগ তুলেছেন। একজন মহিলা দিচ্ছে তো এই জন্য খুব স্লো হচ্ছে, আসতে হচ্ছে, আবার 2 জন দিলে ভালো হতো আর কি। অনেক গরম, আসলে ফ্যানের কোনো ব্যবস্থা করা হয়নি আমাদের পক্ষ থেকে, কাউন্টারও সমস্যা, প্রচন্ড পরিমাণে ভিড়। কাউন্টার বাড়াতে পারতো, সময় যে 9টা থেকে করবে কিন্তু 1 ঘন্টা আগে কর্তৃপক্ষ তো করতে পারতো। কর্তৃপক্ষ বলছে পুরো কাজটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তারা তৎপর রয়েছেন। এদিন 5 কালোবাজারিকে 2,03,000 টাকা এবং 27টি টিকিট সহ আটক করেছে র্যাব। এর সাথে একটি বড় চক্র জড়িত। চক্রের অন্যান্যদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে। এই কালোবাজারিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় সাজার ব্যবস্থা করা হবে। খুব কমই লোক আছে, একটাকে 2টা নিচ্ছে, বেশিরভাগই 4টেই নিচ্ছে। সেই ক্ষেত্রে সময় লাগবে, লোকজন স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে। আশা করি গতবারের নয় এবারও মানুষ টিকিট পাবে। ঈদ উপলক্ষে 18 ও 19 সেপ্টেম্বর যথাক্রমে দেয়া হবে 23 ও 24 সেপ্টেম্বরের টিকিট। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার দেয়া হবে 23 সেপ্টেম্বর রেলের আগাম টিকিট। তবে কাঙ্ক্ষিত সেই টিকিট পেতে এরই মধ্যে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা।
দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, আসাদ, গত দুদিনের মতো আজকেও অগ্রিম টিকিট নেওয়ার জন্য কিন্তু দুপুরের পর থেকেই এই গোটা এলাকায় এখানকার টিকিট প্রত্যাশীদের যে ভিড় শুরু হয়েছিল সেই ভিড় কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং রাত যত গভীর হচ্ছে তত বেশি এই ভিড় কিন্তু আরও বাড়ছে। আপনি যদি আমার পিছু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ইতিমধ্যেই এই গোটা স্টেশন এলাকায়, এই কম্পার্টমেন্ট এলাকায় মোটামুটি হাজারখানিক লোক ইতিমধ্যে চলে এসেছেন এবং এই মানুষের আসার এই স্রোত কিন্তু এখনো অব্যাহত আছে এবং সকাল 9টায় যেহেতু টিকিট দেওয়া শুরু হবে তার আগ পর্যন্ত এই স্রোত কিন্তু থাকবে এবং তারপরেও হয়তো আরও প্রচুর লোকজন আসবে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনে প্রচুর মানুষ, যাদের মধ্যে বিভিন্ন বয়সী মানুষজন আছেন। বিশেষ করে এখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও যথারীতি সেখানে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন এবং যারা এখানে এসেছেন তাদের সাথে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারা দুপুর থেকে এখানে এসেছেন, কারণ তারা বলছেন যে যেহেতু আগামীকাল 23 তারিখের, আগামীকাল বলতে আজকে সকাল, মানে 23 তারিখ সকাল একটু পরে মোটামুটি যে সকাল 9টা থেকে যে টিকিট দেওয়া হবে সেই টিকিটে মোটামুটি 23 তারিখের টিকিট দেওয়া হবে এবং সেই 23 তারিখের টিকিট যেহেতু ঈদের দুদিন আগের টিকিট, সুতরাং খুব স্বাভাবিকভাবে একটু চাপ বেশি থাকবে এবং সেই কারণে তারা একটু আগে ভাগে এসেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যারা বসে, কিছু মানুষ বসে আছেন এবং তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন এবং তারা মোটামুটি একটি লাইন দাঁড় করানোর চেষ্টা করছেন, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রেলওয়ের পক্ষ থেকে কিছু টোকেন তাদেরকে দেওয়া হচ্ছে, যে টোকেনটি তাদের সিরিয়াল হিসেবে গণ্য হবে এবং সেই টোকেনের জন্য তারা মোটামুটি সিরিয়াল দাঁড়িয়ে সেই টোকেনগুলো নিচ্ছেন এবং তাদের টিকিট পাওয়াটা মোটামুটি নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন। তো যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তাদের দু একজনের সাথে আমরা এখন একটু কথা বলবো যে তারা আসলে কখন এসেছেন এবং তারা টিকিটের জন্য কি করতে যাচ্ছেন। তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনি কতক্ষণ হলো এই স্টেশনে এসেছেন এবং মানে কেমন দেখছেন? আজকে বিকাল 5টার দিকে আসছে, ঠিক আছে। আসার পরে অনেক লোকজন ভিড় জমাচ্ছে। এখন আমি বাড়ি যাব, বাড়ি অনেক ভিড় জমাচ্ছে, অনেক অপেক্ষা করে তারপর আমরা আনন্দিত বন্ধু বান্ধবরা রাত কাটাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে রেলওয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সিরিয়ালটা দেওয়া হচ্ছে সেই ধরনের কোনো সিরিয়াল আপনি পেয়েছেন কিনা? না, আমি কোনো সিরিয়াল পাই নাই। খুব বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে রাতভর। তো আসাদ, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে এখানে এখনো অনেকে আছেন যারা একটু দেরি করে এসেছেন, তাদের অনেকেই বলছেন যে তারা এখনো পর্যন্ত সিরিয়াল পাননি, কারণ এত বেশি মানুষজন হওয়ার কারণে আসলে কর্তৃপক্ষ গোটা এলাকা সামাল দিতে একটু হিমশিম খাচ্ছে। তারপরও গোটা এলাকায় যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আমরা দেখেছি যে এখানে এপিবিএন এর পাশাপাশি রেলওয়ে পুলিশ এবং র্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য গোটা এলাকায় টহল দিচ্ছেন এবং কোনো ধরনের অরাজকতা যেন না হতে পারে সে ধরনের চেষ্টা করছেন। তবে যাত্রী যারা আছেন তারা অনেকেই বলছেন যে রেলওয়ের এই ব্যবস্থাপনাটা যেহেতু প্রতি বছর ঈদের আগে এই ধরনের ঘটনা ঘটে থাকে, সুতরাং রেলওয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি আরও বেশি যদি প্রচেষ্টা করা হতো যে যাত্রী ভোগান্তি কমিয়ে, তাহলে এখানে হয়তো আরও বেশি ভালো অবস্থা হতো। তো আসাদ, এই ছিল আমার এখন পর্যন্ত সর্বশেষ খবর। ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি খবরাখবর জানাচ্ছিলেন কমলাপুর থেকে সহকর্মী তারেকুজ্জামান শিমুল। প্রবাসী সময় আরো থাকছে। এবার রাজধানীর 22টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। জনদুর্ভোগ এড়াতে নির্দিষ্ট করা হলো হাটের সীমানা, থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি। এবং রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, ঢাকা মেডিকেলে ভর্তি, আটক 3। প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বললেন, দেশের খেলাধুলার উন্নয়নে উপজেলা পর্যায়ে নতুন ডিজাইনের মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল ও স্পেশাল অলিম্পিকে পদকজয়ী দলকে সংবর্ধনা দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মূল অলিম্পিকে অংশগ্রহণ পর্যন্তই সীমাবদ্ধ থাকে বাংলাদেশের অর্জন, কিন্তু প্রতিবন্ধীদের স্পেশাল অলিম্পিক মানেই লাল সবুজের আধিপত্য, যার ব্যতিক্রম হয়নি এবারে লস অ্যাঞ্জেলস স্পেশাল অলিম্পিকেও। 177 দেশের এই আসরে 18টি সোনা সহ 54টি পদক জিতেছে বাংলাদেশ দল। এদিকে প্রতিবন্ধী এই অ্যাথলিটদের সাফল্যের সঙ্গে শিরোপা জিতেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলও। ভারতে অনুষ্ঠিত ত্রিবঙ্গীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলার এই টাইগাররা।
আর বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেন এই ক্রীড়াবিদদের। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের অংশ, শুধু খেলাধুলা নয়, অন্য ক্ষেত্রেও প্রতিবন্ধীদের সুপ্ত মেধা বিকাশে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কেউ তো আর ইচ্ছে করে প্রতিবন্ধী হয়নি, কিন্তু তারা তো আমাদের সমাজের একজন। সকল স্তরের সবাইকে এটাই আহ্বান করব যে এদের দিকে আরো সকলকে সংবেদনশীল হতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে এবং তাদের ভিতরে যে সুপ্ত মেধা রয়ে গেছে সেই মেধা বিকশিত হবার সুযোগ দিতে হবে। এছাড়া শুধু ক্রিকেট নয়, দেশের অন্য খেলার প্রতিও নজর রয়েছে সরকারের উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, সারা দেশের ক্রীড়াবিদদের খেলার সুযোগ করে দিতে উপজেলা পর্যায়ে নতুন ডিজাইনের মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। স্পোর্টসে যারাই ভালো করবে তারাই আমাদের সহযোগিতা পাবে। আর তাছাড়া খেলাধুলাটাকে আরো বেশি সার্বজনীন করা, এটা আমাদের সরকার একটা নীতিমালা। আমরা প্রত্যেকটা উপজেলায়, আমি অবশ্য নাম দিচ্ছি মিনি স্টেডিয়াম, নিজে প্ল্যান ডিজাইন সব নিজে করে দিচ্ছি যে এইভাবে এটা করতে হবে। একটা সেট প্ল্যান আমি দিয়ে দিয়েছি যে এক পাশে শুধু দেবো, বাকিটা পুরো খোলা খেলার মাঠ থাকবে। সংবর্ধনায় দৃষ্টি প্রতিবন্ধী প্রত্যেক ক্রিকেটার ও স্পেশাল অলিম্পিকে পদকজয়ী প্রত্যেককে 1 লাখ টাকা অর্থ পুরস্কার দেন প্রধানমন্ত্রী। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম ফেরদৌস। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের নাজির পাড়ায় বলে জানা গেছে। তার ভাই জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টায় মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান ফেরদৌস। নিহতের মরদেহ সৌদি আরবের মিকা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে নারী শিশু সহ 55 বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। দুদফা অভিযান চালিয়ে তাদের যশোর রোড এবং বনগাঁ সীমান্ত থেকে আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে যশোর রোডে একটি বাসে অভিযান চালিয়ে 9 নারী ও 3 শিশু সহ 21 জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন তারা। এর আগে বুধবার রাতে বনগাঁ সীমান্ত থেকে 22 জন নারী ও 8 শিশু সহ 34 জনকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। তাদের উত্তর 24 পরগনার হাবড়া থানায় রাখা হয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ি যশোর, খুলনা ও নারায়ণগঞ্জে বলে জানা গেছে। কানাডায় হিজাব পরে নাগরিকত্বের শপথ গ্রহণ করার পক্ষে রায় দিয়েছেন দেশটির আদালত। ফলে দেশটিতে হিজাব পরা স্বীকৃতি পেল। 2008 সালে পাকিস্তানি বংশোদ্ভূত এক নারী কানাডায় হিজাব পরে শপথ নিতে গেলে তাকে শপথ নিতে দেয়া হয়নি। দ্য কানাডিয়ান প্রেস জানিয়েছে, ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার রুল জারি করে নাগরিকত্বের শপথ নেওয়ার সময় হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে। এই আইনের প্রতিবাদ করে মামলা হলে আপিল বিভাগ হিজাব পরার পক্ষে রায় দেন। কানাডা 3,30,00,000 জনসংখ্যার মধ্যে প্রায় 3% মুসলমান। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 22টি স্থানে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে থাকবে 10টি হাট। এছাড়া গাবতলীতে একটি স্থায়ী হাট সহ 6টি পশুর হাট বসাবে ঢাকা জেলা প্রশাসন। নগর কর্তৃপক্ষের দাবি, জনদুর্ভোগ হয় এমন এলাকায় এবার হাটের অনুমোদন দেওয়া হয়নি। হাটগুলোর গণ্ডি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখতে ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সবগুলো স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থাকবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এবার পশুর হাট বসছে 10টি। নির্ধারিত স্থানগুলো হলো লালবাগে হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ, আশপাশের খালি জায়গা ও বেড়িবাঁধ, গোপীবাগ বালুর মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটের পাশে খালি জায়গা, জিগাতলা হাজারিবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘের মাঠ, ধূপখোলা ইস্টার্ন ক্লাবের মাঠ এবং কামরাঙ্গীচরে ইসলাম চেয়ারম্যান বাড়ির মোড় থেকে বুড়িগঙ্গা নদীর তীরের খোলা জায়গা। এর বাইরে কোথাও হাট বসানোর অনুমতি দেওয়া হবে না বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা। আমরা প্রত্যেকটি হাটই একটা নির্দিষ্ট পেরিফেরি এলাকা চিহ্নিত করে দিচ্ছি। আমরা যখন কাজদাদের দিচ্ছি তাদেরকে হাতে, এবং আমরা মেট্রোপলিটন পুলিশ এবং আমাদের নিজস্ব মোবাইল টিম থাকবে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে
কোনো অবস্থাতে যেন এই পেরিফেরি অতিক্রম না করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5টি অস্থায়ী হাটের জায়গা নির্ধারণ করা হয়েছে। রাজুকের পূর্বাচল প্রকল্পের 300 ফিট রাস্তার কাছে পুলিশ হাউজিং এর মাঠ, বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা, রায়ের বাজার পুলিশ লাইনের খালি জমি এবং উত্তরা 11 ও 13 নম্বর সেক্টরের মধ্যবর্তী খালি জায়গায় এবার বসবে কোরবানির পশুর হাট। এছাড়া গাবতলীতে রয়েছে একটি স্থায়ী হাট। রাস্তার উপরে হাট দেওয়াটা তো মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞায় আছে। তো সেক্ষেত্রে হাটটা কোথায় বসবে? আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুরোধ, ডিটিসি এর অনুরোধ এবং গভর্নমেন্টের নির্দেশনা সবকিছু মিলিয়ে শহরের উপকণ্ঠে আমরা হাটগুলো দিতে চেয়েছি। ঢাকা জেলা প্রশাসন দনিয়া, শ্যামপুরের বালুরমাঠ সংলগ্ন জায়গা, আফতাবনগর, আশকোনা হজ ক্যাম্পের পেছনের খালি জায়গা ও গুলশান নতুন বাজারে 100 ফিট রাস্তার পাশে অস্থায়ী পশুর হাটের আয়োজন করেছে। এছাড়া সারুলিয়ার স্থায়ী হাটেও অন্যান্য বছরের মতোই পশু কেনা বেচা হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহায় জনগণের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। কমিশনার বলেন, পশুর হাট থেকে শুরু করে ঘরমুখো মানুষের নিরাপত্তা আর ঈদের পরে পশুর চামড়া বিক্রি পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তায় সব ধরনের সহায়তা দেওয়া হবে। মৌসুমী চামড়া ক্রেতা সৃষ্টি হয়, তারা জোর করে অল্প দামে সিন্ডিকেট তৈরি করে চামড়া কিনতে বাধ্য করে বা চামড়া প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে মধ্যস্বত্বী ভোগী হিসাবে আবির্ভূত হয়। এটি নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা পাড়া মহল্লায় আমাদের পুলিশি লোক থাকবে। চৌহদ্দির বাইরে যদি কেউ গরু নিয়ে আসে, আমরা প্রথমেই তাকে বলবো যে আপনি গরুটা নিয়ে হাটের মধ্যে যান। তারপরে যদি সে হাটের মধ্যে গরু যদি না নিয়ে আসে, তাহলে আইনত যে ব্যবস্থা, আমরা গরুকে আটক করতে পারবো, আমরা গরুকে থানায় নিয়ে যেতে পারবো। মোটাতাজাকরণ প্রক্রিয়ার নামে বিভিন্ন প্রাণঘাতী ওষুধ দিয়ে যে গরু তাজা মোটা করা, এই ধরনের গরু বেচা বিক্রি যাতে করতে না পারে, প্রত্যেকটা হাটে আমাদের কিন্তু পশু ডাক্তার থাকবে। গরু যদি হাটের বাইরে নিয়ে আসে, এটি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধ, যেটি মোবাইল কোর্টে বিচার্য। অজ্ঞান পার্টি, মলম পার্টি, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, টিকিট কালোবাজারি, হাজারো রকমের অনিয়ম, প্রত্যেকটা অনিয়মই আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেবরা দেখবেন। রাজধানীর বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সোলায়মান, মহসিন গ্রুপ ও শাহাদাত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের এক পক্ষ মাদ্রাসার আল্লামা কাশকুরি হলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে র্যাব ও পুলিশ এসে তালা ভেঙে হলে প্রবেশ করে। এ সময় সংঘর্ষের মদতদাতা হিসেবে পুলিশ 3 জনকে আটক করে। পরে হলের বিভিন্ন রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লোহার পাইপ, হকি স্টিক, চাপাতি, হাসুয়া উদ্ধার করে। লোকসংখ্যা বেশি ছিল, ওদের হাতে অস্ত্র শস্ত্র ছিল, দাও, মহাসিন, সুলাইমান, এরা মিললে এরা একটা করাইছে। কমিটি ভেঙে দেওয়ার প্রেক্ষিতেই একটা তৎপরতা শুরু হয়েছে যে কিভাবে কমিটিতে কে ঢুকবে, কে সভাপতি হবে, সেক্রেটারি, এই ধরনের একটা ব্যাপার ছিল। এইরকম কিছু থেকে হতে পারে আর কি। হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি বাঁধে এবং এই মারামারিতে এই যে রড, হাসুয়া, রামদা এগুলো ইউজ করা হয় এবং সুইচ গিয়ার ইউজ করা হয় এবং বেশ কিছু লোক আহত আছে, তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে, চিকিৎসাধীন আছে। তো আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এখানে পর্যাপ্ত পুলিশ নিয়ে আমরা এসেছি। আসার পরে ঘটনাস্থল থেকে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে জটিলতা নিরসন না করলে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে বলে হুঁশিয়ার করেছেন আন্দোলনরত শিক্ষকরা। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির উপর আরোপিত 7.5% ভ্যাট 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি শামীম হাসনাইন
ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীদের বেতন বা ফির উপরে প্রদেয় 7.5% হারে ভ্যাট 6 মাসের জন্য স্থগিত করেছেন। যেহেতু সরকার অন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে ভ্যাট তুলে নিয়েছেন, শুধুমাত্র প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাট দেওয়া এটা সম্পূর্ণ বৈষম্যমূলক। দেশের 1752 কিলোমিটার মহাসড়ককে পর্যায়ক্রমে 4 লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে করে সাধারণ মানুষ যানজট থেকে রেহাই পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় নতুন নির্মিত বাইলেন সড়ক উদ্বোধন করতে এসে একথা বলেন মন্ত্রী। 1752 কিলোমিটার রাস্তা অলরেডি ফিজিবিলিটি হয়ে আছে আমাদের, এগুলো পর্যায়ক্রমে আমরা 4 লেনে চলে যাব। এলেঙ্গা যদবপুর দিয়ে শুরু হবে, আর এদিকে বাস র্যাপিড ট্রানজিট হবে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত, সেটাও আমরা ডিসেম্বরে কাজ শুরু করব। এবং ওদিকে মেট্রো রেল, এদিকে বাস র্যাপিড ট্রানজিট এবং 4 লেন হয়ে গেলে আমার ধারণা যে এখানে যানজটের যে কারণগুলো, এই কারণগুলো আমরা দূর করতে পারব। কুমিল্লা সড়ক দুর্ঘটনায় আহতদের আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত 4 পুলিশ সদস্য এবং 4 আসামির অবস্থা এখনও আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের শরীরে প্রায় 85 ভাগে পড়ে গিয়েছিল। তবে সাধারণ ওয়ার্ডে থাকা অন্যরাও আশঙ্কামুক্ত নন। এদিকে বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার বার্ন ইউনিটে আহতদের দেখতে যান। এ সময় দুর্ঘটনার মূল কারণ জানতে তদন্ত করা হবে বলে জানান তারা। এর আগে বুধবার রাত 11টার দিকে কুমিল্লার 14 গ্রামে পুলিশের মাইক্রোবাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে পুলিশের 1 কনস্টেবল নিহত হন এবং অগ্নিদগ্ধ হন পুলিশের এসআই আব্দুল মালেক সহ 4 পুলিশ সদস্য ও 5 আসামি। পরে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরিবেশ অধিদপ্তর ও র্যাবের অভিযানে রাজধানীর আশকোনা থেকে প্রায় 4500 কচ্ছপ সহ একজনকে আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আশকোনা মেডিকেল কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ হাফিজ নামে এক ব্যক্তিকে 4 প্রজাতির 4200টি কচ্ছপ সহ আটক করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হাফিজকে 1 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত 4 প্রজাতির কচ্ছপ বিদেশে পাচার করার চেষ্টা করছিলেন অপরাধীরা এবং এসব কচ্ছপের আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। মোট 4 প্রজাতির কচ্ছপ রয়েছে। এখানে শিলাকাইটটা আছে 1800টি, কালো চিত্রা কাছিম আছে 1600, আর করিকাইটটা আছে 300 এবং ভারতীয় স্টার টর্টয়েজ আছে 500টি। এখানে যে আমরা কচ্ছপ পেয়েছি সেটার বাজার মূল্য আমাদের হিসাবে প্রায় 2,65,10,000 টাকার মতো আনুমানিক মূল্য, এবং এই কচ্ছপগুলো তারা পাচার করতো, বিদেশে পাচার করতো। আমরা বিভিন্ন ট্রলি ব্যাগও পেয়েছি আলামত হিসাবে, এবং যে আসামি পেয়েছে তাকে আমরা 1 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের যে আইন রয়েছে সেখানে বন্যপ্রাণীর মধ্যে পড়ে এটা সংরক্ষণ, সংগ্রহ, ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের উদ্যোগে প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় এই প্রকল্প প্রথম থেকে অস্বচ্ছ, অনিয়ম ও জবরদস্তির মাধ্যমে হয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। এখানে বায়ু দূষণ হচ্ছে, এখানে পানি দূষণ হচ্ছে, এখানে বনজ সম্পদ যেটা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জীবন ধারণে সহায়তা করে সেইটাকে নষ্ট করছে। সেখানকার মানুষেরা কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হবে। সেখানে আবহাওয়ার যেই পরিবর্তন ঘটবে, নিউমোনিয়া হওয়ার আশঙ্কা বেড়ে যাবে এবং সেটা কিন্তু শিশুদেরকে অনেক বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। প্রথম থেকে একটা জবরদস্তি, অনিয়ম এবং অস্বচ্ছতা, এবং পুরো প্রকল্পটার সম্পর্কে এখনো অনেক কিছুই মানুষ জানে না। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার পেয়েছেন, ইউএন এর জাতিসংঘের পুরস্কার পেয়েছেন, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। এই পুরস্কার তার জন্য বিরাট বোঝা হয়ে যাবে যদি তিনি প্রধানমন্ত্রী অবস্থায় সুন্দরবনকে ধ্বংস করে এই ধরনের প্রকল্প করেন। এই প্রকল্প অবশ্যই তার বাতিল করে তারপরে পুরস্কার গ্রহণ করা উচিত।
রাজধানীর আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জমিতে 18 তলা বিশিষ্ট কনকর্ড টাওয়ারের সম্পত্তি 1 মাসের মধ্যে এতিমখানাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এতিমখানার জমি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারকে নির্দেশ দেওয়ার পাশাপাশি কনকর্ডের সঙ্গে এতিমখানার পূর্বের কমিটির চুক্তি বাতিল করেছেন আদালত। এক রিটে চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। 2013 সালে 4 জন এতিম ও একটি বেসরকারি মানবাধিকার সংগঠন এই রিটটি দায়ের করেন। এবারে দেশের বাইরের খবর। হাঙ্গেরি সার্বিয়া সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ক্রোয়েশিয়াকে ইউরোপে প্রবেশের পথ হিসেবে ব্যবহার করছে হাজার হাজার সিরীয় শরণার্থী। দেশটির সরকার এর আগে শরণার্থীদের প্রবেশে আপত্তি না জানালেও এখন এই মানুষের স্রোত সামলাতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ নামিয়েছে ক্রোয়েশীয় সরকার। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ শরণার্থীদের বেশ কিছুক্ষণ সীমান্তবর্তী শহর তোমারনিকে আটকে রাখলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দেশটির সরকারের দাবি, গত 24 ঘন্টায় প্রায় 6000 শরণার্থী সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আশ্রয়ের আবেদন না করলে আর কোনো শরণার্থীকে প্রবেশ করতে দেবে না তারা। এর আগে সার্বিয়া হাঙ্গেরি সীমান্ত থেকে শরণার্থীদের সরিয়ে দিতে তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। নতুন ফরম্যাটে শুরু হতে যাচ্ছে জাতীয় লিগের 17তম আসর। 2 স্তরের লিগের প্রথম রাউন্ডে টায়ার 1-এর ম্যাচে বগুড়ায় রংপুর খেলবে ঢাকা মেট্রোর বিপক্ষে, আর খুলনায় স্বাগতিকরা আতিথ্য দেবে ঢাকা বিভাগকে। এছাড়া টায়ার 2-এর ম্যাচে রাজশাহী বরিশালের বিপক্ষে এবং ফতুল্লায় চট্টগ্রাম মুখোমুখি হবে সিলেটের। সবগুলো ম্যাচই শুরু হবে শুক্রবার সকাল 9টায়। প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এমন প্রত্যাশায় এবারই প্রথমবারের মতো 2 স্তরের দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় লিগ। গেলবারে শীর্ষ 4 দল প্রথম স্তরে এবং পরের 4 দল নিয়ে দ্বিতীয় স্তর। প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নামছে সবগুলো দলই। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। এ দলের হয়ে ভারত সফরে থাকায় নাসির হোসেনকে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দলে আছেন সোহরাওয়ার্দী শুভ, নাইম ইসলাম, ধীমান ঘোষদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। পাশাপাশি বেশ কিছু নতুন ক্রিকেটার নিয়ে সাজানো হয়েছে এই দল। তাই এবারের আসরও জয় দিয়ে শুরু করতে চায় রংপুর। অন্যদিকে ঢাকা মেট্রোতেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বেশ কজন ক্রিকেটার আছেন। তবে পর্যাপ্ত অনুশীলন না হওয়ায় আক্ষেপ থাকলেও স্পোর্টিং উইকেট হওয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশাই করছেন গেল আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ঢাকা মেট্রোর ইলিয়াস সানি। যথেষ্ট প্রিপারেশন আমরা সময় পাই নাই যদিও বা, তারপরও যে 2-3 দিন হয়েছে আমাদের টিমের খুব ভালো প্র্যাকটিস হয়েছে। সম্পূর্ণ নতুন একটা উইকেট, আর এই উইকেটে একটু ডিফারেন্ট। এবার আমরা ডিফারেন্ট ক্রিকেট খেলেও, যেহেতু ঘাস আছে, আমরা তো ঘাসের মধ্যে খেলে অভ্যস্ত না। সো আমরা চেষ্টা করব যে প্রথম দিনটা শুরু করি এবং উইকেট যেহেতু ভালো, হোপফুলি এটা ভালো গেম হবে। এদিকে প্রথম স্তরের অপর ম্যাচে খুলনার শেখ আবু নাসির স্টেডিয়ামে বর্তমান রানার্স আপ খুলনা বিভাগ খেলবে ঢাকা বিভাগের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর জাতীয় লিগে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহী মুখোমুখি হবে বরিশাল বিভাগের। গেলবার 5ম স্থানে থেকে লিগ শেষ করেছিল রাজশাহী। তবে 5 বারের চ্যাম্পিয়ন রাজশাহী গেল 3 আসরে শিরোপা ঘরে তুলতে পারেনি। গেল আসরে না খেললেও জাতীয় লিগের অন্যতম সফল দল রাজশাহীর হয়ে এবার খেলছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। চট্টগ্রাম বিভাগের হয়ে এই ম্যাচে খেলবেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশের ফুটবলারদের নিয়ে প্রথম দিনের মতো অনুশীলন করলেন নতুন কোচ ফাবিও লোপেস। তাজিকিস্তান এবং কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বাফুফে টার্ফে অনুশীলন করেন কোচ। আর প্রথম দিনে ফুটবলারদের ফিটনেসে সমস্যা ধরা পড়লেও দ্রুত ঘাটতি কাটাতে পারবেন মামুনুলরা, এমন বিশ্বাস এই ইতালিয়ানের। এবার প্রাথমিক দলে ডাক পেয়েছেন 41 জন ফুটবলার। তবে প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন 5 জন। প্রায় 1 সপ্তাহের অনুশীলন শেষে প্রাথমিক দল থেকে ঘোষণা করা হবে 23 সদস্যের চূড়ান্ত দল। তাদের নিয়ে সাভারের বিকেএসপিতে হবে অনুশীলন ক্যাম্প। এদিকে লোপেজের পাশাপাশি এদিন ফুটবলারদের সঙ্গে কাজ করেছেন সহকারী কোচ কাস্টামটিনো জুকারোনি ও ফিটনেস ট্রেনার অ্যাঞ্জেলো পাফিয়া।
তবে অসুস্থতার জন্য অনুশীলনে ছিলেন না গোলরক্ষক প্রশিক্ষক ক্রিশ্চিয়ান সোয়েল চলার। আগামী 13ই অক্টোবর কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রবাসী সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। জাতিসংঘে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, তুলে ধরা হবে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা। বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা। হাইকোর্টের নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই, আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষে। ঈদে 23 সেপ্টেম্বরের রেলের আগাম টিকিটের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কমলাপুর স্টেশনে ভিড়, টিকিট সহ 5 কালোবাজারে আটক। অনুপ্রবেশের সময় বনগাঁ ও যশোর রোডে আলাদা অভিযানে নারী ও শিশু সহ 55 বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। কাজের সন্ধানে দিল্লি যাচ্ছিলেন দাবি আটককৃতদের। এবং প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্লাইন্ড ক্রিকেট ও স্পেশাল অলিম্পিক দলকে সংবর্ধনা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SPACE লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।